হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা পেজ নাম্বার 94 নিয়ে এসে উপস্থিত হয়েছি। আগের দুটো পেজ যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। সেখানে শুধুমাত্র আমি খাতায় করে অ্যান্সার করে দিয়েছিলাম, কিন্তু আজ আমি পুরোপুরি এখানে ডাইরেক্ট সোজাসুজি অ্যান্সার করে দিচ্ছি। তো দেখে নিই, তোমাদের কাছে টেস্ট পেপার এসে উপস্থিত থাকবে, তোমরা খাতা পেন নিয়ে উপস্থিত হও। যারা করে ফেলেছো তারা মিলিয়ে নেবে অ্যান্সারগুলো, যারা এখনও করতে পারোনি করে নাও, তোমাদের পরীক্ষাতে খুবই উপকারী হবে। তো চলো বেশির কথা না বলে শুরু করা যাক। দেখো বন্ধুরা, প্রথমে যে অঙ্কটা রয়েছে তোমাদের কাছে টেস্ট পেপার নিশ্চয়ই রয়েছে। টেস্ট পেপারটা দেখো, আমি আর কোয়েশ্চেন লিখছি না, ডাইরেক্ট অ্যান্সার করে দিচ্ছি, টেস্ট পেপারের সঙ্গে তোমরা মিলিয়ে নাও। একের কোয়েশ্চেনটা বলেছে নির্দিষ্ট সুদের হার এবং নির্দিষ্ট সময়ে টাকা জমানোর ক্ষেত্রে কোনটা বেশি লাভজনক। তো কোনটা বেশি লাভজনক সবসময় মনে রাখবে যে চক্রবৃদ্ধি সুদে প্রতি বছরে টাকা বাড়তে থাকে সরল সুদের থেকে বেশি পরিমাণে। ওকে বন্ধুরা, তো চক্রবৃদ্ধি সুদ হবে এক্ষেত্রে বেশি লাভজনক, কারণ প্রথম বছরের শেষে যা সুদ হয় সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে একই হয় প্রথম বছরের শেষে, কিন্তু সরল সুদের ক্ষেত্রে দ্বিতীয় বছরের ক্ষেত্রে কি হয় না, ওই মেন টাকার উপরে সুদ করা হয়, কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রথম বছরের শেষে যে সুদ আসল হলো সেই মোট টাকার উপরে করা হয়, তাই চক্রবৃদ্ধি সুদ কিন্তু এখানে বেশি লাভজনক। অর্থাৎ আমি বলতে পারি যে একের একের অ্যান্সারটা এ হয়ে যাবে। সরি বন্ধুরা, একের একের অ্যান্সারটা কী হয়ে যাবে, এ হয়ে যাবে। একের 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 অ্যান্সারটা এ হয়ে যাবে। পরবর্তী কোয়েশ্চেনটা দেখে নিই, পরে কী কোয়েশ্চেন রয়েছে। দুইয়েরটা বলছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এবং বলছে যে কি, যে বীজদ্বয় বাস্তব ও সমান, তাহলে কোনটা সত্য। আমি দুইয়েরটা করে দিচ্ছি, দেখে না বন্ধুরা কীভাবে সলভ করতে হবে। দুইয়ের অ্যান্সারটা এইভাবে সলভ করবে তোমরা। কি বলেছে না, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। এখন প্রশ্ন করেছে যে কোনটা মানে বাস্তব আর সমান হলে কি জানি আমরা জানি যে বাস্তব আর সমান হলে কি হয় না, বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু জিরো হয়ে যায়। কি হয়ে যায়, বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইকুয়াল টু কী হয়ে যায়, জিরো হয়ে যায়। তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু জিরো হবে, তাই না বন্ধুরা? তাহলে যখন বাস্তব আর সমান হবে তখন বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু জিরো হয়ে যাবে। তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু কী হয়ে যাবে, বি স্কোয়ার ইকুয়াল টু ফোর এসি হয়ে যাবে। এবং আমাকে কিন্তু এখানে দেখো বন্ধুরা কিরম চালাক করেছে ওরা, বি স্কোয়ার সমান কিন্তু ফোর এসি দিইনি, তাই না বন্ধুরা? তাহলে আমাকে দিয়েছে কোনটা অপশানে, এই ফোরটাকে যদি আমি সমানের এদিকে নিয়ে চলে আসি তাহলে কি দাঁড়াবে, তাহলে বি স্কোয়ার বাই ফোর, বি স্কোয়ার বাই ফোর সমান সমান দাঁড়াবে এসি। এই অপশানটা আমাকে দিয়েছে বি স্কোয়ার বাই ফোর সমান সমান এসি, ফোরটাকে জাস্ট আমি সমানের বাঁ দিকে নিয়ে চলে এসেছি। তাহলে সঠিক অপশান কোনটা হচ্ছে বি স্কোয়ার বাই ফোর ইকুয়াল টু এসি, তার মানে এসি ইকুয়াল টু বি স্কোয়ার বাই ফোর, সি অপশান, অপশান সি সঠিক। কোনটা, সি অপশান হয়ে যাবে সঠিক অপশান। তাহলে দুইয়ের অ্যান্সার হয়ে যাবে কি, সি অপশান রাইট অ্যান্সার। ওকে বন্ধুরা, চলো দেখে নিই পরবর্তী অঙ্ক কী বলেছে। আচ্ছা, এখানে একটা কথা বলে দেওয়া দরকার, যেগুলো অপশানমূলক মানে একের দাগে দেখতে পাচ্ছি এগুলোতে শুধু অ্যান্সারটা করে দিলেই হবে যে অপশান সি না অপশান বি কোনটা সঠিক। ক্যালকুলেশন করতে পারলে তো খুবই ভালো, কিন্তু অপশানটা দিয়ে শুধু অ্যান্সার করে দিলেই কিন্তু হয়ে যাবে। চলো বন্ধুরা দেখে নিই পরবর্তী অঙ্ক কী রয়েছে। তিনেরটা কি বলছে, তিনেরটা অবিন্যস্ত রাশি তথ্যকে মানের ঊর্ধ্বক্রম বা অধক্রমে সাজালে তাদের মধ্যমান বা দুটি মধ্যমানের গড়কে কি বলা হয়। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে মধ্যক বা মধ্যমা বলা হয় অ্যাকচুয়ালি। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কি, মধ্যক বা মধ্যমা। তার মানে কোন অপশানে রয়েছে, এ অপশান, অর্থাৎ তিনের অ্যান্সারটা হয়ে যাবে এ অপশান। ওকে বন্ধুরা, তো তিনেরটা খালি মাত্র এ হয়ে যাবে অ্যান্সার, সঠিক অ্যান্সার। তিনেরটা কি অ্যান্সার হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে এ। ওকে বন্ধুরা, তাহলে আমাকে কি বলেছে না, অবিন্যস্ত রাশি তত্ত্বকে মানের ঊর্ধ্বক্রমেও সাজাতে পারি ছোট থেকে বড়, অধক্রমে সাজাতে পারি বড় থেকে ছোট। তাহলে মধ্যমান বা দুটি মধ্যমানের গড়কে বলা হয় মধ্যক বা মধ্যমা বলা হয়, মধ্যক বা মধ্যমা বলা হয়। চারের অ্যান্সার কি বলেছে দেখে নিই বন্ধুরা। চারেরটা বলছে দেখো কি বলছে, যে দুটি ঘনকের আয়তনের অনুপাত, দুটি ঘনকের আয়তনের অনুপাত দিয়ে দিয়েছে, যেটা দিয়েছে সেটা কি দিয়েছে, আয়তনের অনুপাত দিয়েছে, তাই তো বন্ধুরা? আমি তাহলে এখানে প্রথমে লিখে নেওয়ার চেষ্টা করব।
কি দিয়েছে? আয়তনের অনুপাত, এবং সেটা ঘনকের আয়তনের অনুপাত, তাই তো বন্ধুরা? সেই আয়তনের অনুপাত কত? 8:1:5, মানে 8:125। তাহলে সেক্ষেত্রে আমাকে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত জানতে হবে, তাই তো বন্ধুরা? এখন এই সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে গেলে 4-এর অ্যান্সারটা আমি করছি। সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? সমগ্র তলের ক্ষেত্রফল ঘনকের হচ্ছে 6 × বাহু স্কোয়ার, 6 × a স্কোয়ার। কী ফর্মুলা বন্ধুরা? 6 × a স্কোয়ার। তার মানে আমাকে এ দরকার পড়বে, বাহু দরকার পড়বে। তাহলে এ বা বাহু দরকার পড়তে গেলে আমি কি করতে পারি? 8টা অ্যাকচুয়ালি 2 হয়ে যাবে, কারণ 2 এর কিউ, আয়তন তো কিউ, আর এটা হয়ে যাবে 5। তার মানে এই 2 আর 5টা হচ্ছে অ্যাকচুয়ালি বাহু, কারণ 2 এর কিউ 8 হয়, 5-এর কিউ 125 হয়। আর অ্যাকচুয়ালি 8টা ছিল বাহুর কিউ, 125টা ছিল বাহুর কিউ, তাহলে বাহুটা অ্যাকচুয়ালি হয়ে গেল 2 আর 5। এটা কি বন্ধুরা? বাহু। তাহলে বাহু হয়ে গেল 2 আর 5। তাহলে বাহু যদি জেনে যাই, তাহলে আমাকে কি চেয়েছে? সমগ্র তলের ক্ষেত্রফল চেয়েছে। তাহলে 6 × বাহুর স্কোয়ার করতে হবে। তাহলে 6 × এইটার ক্ষেত্রে কি হয়ে যাবে? বাহুর স্কোয়ার মানে 2-এর স্কোয়ার মানে 4, আর 6 × এটা হয়ে যাবে 5-এর স্কোয়ার মানে 25, তাই তো বন্ধুরা? 6 × বাহু স্কোয়ার, তাহলে 4×6 = 24, 6×25 = 150। তাহলে 24:150 কি কোনো অপশানে আছে? নেই। আচ্ছা, 24:150 যদি অপশানে না থাকে, তাহলে কাটাকুটি করতে হবে। 6-এর নামতায় কাটাকুটি করলে পরে এটা 4 হয়ে যায়, 6-এর নামতায় কাটাকুটি করে 6×25 = 150 হয়ে যায়। তাহলে কি হয়ে যাবে? 4:25 রাইট অ্যান্সার হয়ে যাবে, মানে বি অপশান হবে রাইট অ্যান্সার। বি অপশান হয়ে যাবে রাইট অ্যান্সার, 4-এরটার অ্যান্সার হয়ে যাবে বি বন্ধুরা। চলো দেখে নিয়ে যাক 5-এর অঙ্কটা কী বলেছে, একটু দেখে নেওয়ার চেষ্টা করি। 5-এর অঙ্কটা বলেছে, দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে বৃত্ত দুটোর সাধারণ স্পর্শকের সংখ্যা কটি হবে? তো সঠিক অ্যান্সার হবে একটি সাধারণ স্পর্শক হবে। অন্তঃস্পর্শ করেছে, তো দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে তো সঠিক অ্যান্সার হয়ে যাবে 5-এরটার অ্যান্সার কী হয়ে যাবে? 5-এরটার অ্যান্সার হয়ে যাবে এ, মানে একটাই হবে অ্যান্সার রাইট। অন্তঃস্পর্শ যখন করবে তখন কী হবে? একটাই আমরা সাধারণ স্পর্শক পেয়ে যাব। 6-এরটা কী বলেছে? কস থিটা। আমি লিখে নিচ্ছি এখানে বন্ধুরা, 6-এর অঙ্কটা আমি এখানে লিখে নিচ্ছি। কি বলেছে? কস থিটা। তাহলে কস থিটা করে দিলাম, এবং তার নিচে কত বলেছে বন্ধুরা? রুট ওভার অফ দিয়েছে। কত রুট ওভার অফ দিয়েছে? 1 - cos স্কোয়ার থিটা, 1 - cos স্কোয়ার থিটা। এইটা হচ্ছে আমার অঙ্ক, 1 - cos স্কোয়ার থিটা। এখন আমাকে এর মান বার করতে বলে। দেখো বন্ধুরা, ইজিলি আমি কিভাবে করছি তোমরা ফলো করবে। কস থিটাটা উপরে যেমন আছে লিখে দিলাম, কস থিটা যেমন আছে লিখে দিলাম। আচ্ছা, √1 - cos স্কোয়ার থিটা মানে আমরা কি জানি? সাইন থিটা, সাইন থিটা। এখন যে জানো না, এই টেস্ট কভার করে এসে, তার জন্য বলবো তাকে একটু ভালোভাবে পড়তে হবে, তাহলেই তোমরা কিন্তু ইজিলি এই অঙ্কটা করে ফেলতে পারবে। কারণ সাইন থিটা মানেই হচ্ছে √1 - cos স্কোয়ার থিটা। তাহলে 1 - cos স্কোয়ার থিটা আন্ডার রুটের জায়গায় আমরা সাইন থিটা বসাতে পারি। তাহলে cos থিটা বাই সাইন থিটা মানে আমরা কি জানি? কট থিটা। তাহলে কট থিটা কি কোথাও আছে? দেখে নেবো আমরা প্রথমে অ্যান্সারটা। কট থিটা আছে, কট থিটা আছে, এ অপশানে রয়েছে। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের এ রাইট অ্যান্সার। ওকে বন্ধুরা, এইভাবে কিন্তু তোমাদেরকে চেক করে দেখে নিতে হবে। কেউ যদি মনে মনে ক্যালকুলেশন করে এই 1 নম্বর মার্কসেরগুলো অ্যান্সার করে দেয়, তারও হবে। ওকে বন্ধুরা, চলো দেখে নেওয়া যাক পরবর্তী অঙ্ক। এবার আমরা 2-এর দাগে চলে যাব। 2-এর দাগের অঙ্ক কী বলেছে দেখে নিই। শূন্য স্থান পূরণ করতে বলেছে। তো শূন্য স্থান পূরণ করতে বলেছে, তো যদি কেউ মনে মনে ক্যালকুলেশন করে বা রাপে ক্যালকুলেশন করে অ্যান্সারটা করে দেয় তাও হবে। যদি কেউ মেন স্ক্রিপ্টেই মেন খাতাতেই অ্যান্সার করে তাও হবে। তো চলো বন্ধুরা দেখে নিই 2-এর দাগের 1-এরটা আমরা কীভাবে সলভ করতে পারি। কি বলেছে? 180 টাকার 1 বছরের সুদ আসল নাকি 198 টাকা, তাই তো? তাহলে 180 টাকাটা তো প্রিন্সিপাল, তাহলে প্রিন্সিপালকে পি দিয়ে লিখছি 180 টাকা। ওকে, তাহলে 180 টাকা হচ্ছে প্রিন্সিপাল। টাইম 1 বছর, টাইম কত বলছে? 1 বছর, 1 বছর লিখব। আচ্ছা, এই এককগুলো তোমরা কিন্তু লিখবে, এই এককগুলো কিন্তু তোমরা লিখবে। তাহলে টাইম হচ্ছে 1 বছর। সুদ আসল বলছে 198 টাকা। তাহলে সুদ আসল মানে কি? সেখানে সুদও আছে, আসলও আছে। আসল তো দেখতেই পাচ্ছি 180, এবং সুদ আসল 198। তাহলে আসল যদি 180 হয়, তাহলে সুদ আসল তো 198। তার মানে সুদটা কত হলো? সুদকে আমরা কি বলি? ইন্টারেস্ট। ইন্টারেস্টটা তাহলে কত হলো? ইন্টারেস্টটা হয়ে যাচ্ছে আমার
98 থেকে 180 মানে প্রিন্সিপালটা বাদ দিলে 18 টাকা হয়ে যাচ্ছে আমার সুদ। কি হচ্ছে? 18 টাকা হয়ে যাচ্ছে আমাদের সুদ। এখন প্রশ্ন হচ্ছে 18 টাকা যদি সুদ হয়, প্রশ্ন করেছে বার্ষিক সরল সুদের হার কত, রেট জানতে চেয়েছে। এখন রেটের ফর্মুলা কি জানি আমরা? 100 ইন্টু আই, 100 ইন্টু আই বাই পিটি। পিটি হচ্ছে, এটা হচ্ছে আমার রেটের ফর্মুলা। তাহলে রেটের ফর্মুলা হচ্ছে 100 ইন্টু আই, তার মানে আমি এখানে 100 ইন্টু আই মানে ইন্টারেস্ট কত, 18 দেবো, এবং ইন্টারেস্ট 18 দেওয়ার পর পিটি মানে কি, প্রিন্সিপাল আর টাইম। প্রিন্সিপাল হচ্ছে 180 দিয়ে দেবো, আর টাইম মানে হচ্ছে গিয়ে তোমার 1 বছর। এইভাবে আমরা কিন্তু ক্যালকুলেশান করব। শূন্যর সঙ্গে শূন্য কেটে গেল, 18-র সঙ্গে 18 কেটে গেল, তাহলে অ্যান্সার পড়ে রইল 10। তাহলে রেট হচ্ছে কিন্তু 10%। তাহলে আমাকে কি করতে হবে? রেট হয়ে যাবে 10%, এটাই হয়ে যাবে আমার অ্যান্সার। তাহলে ড্যাশ পূরণে আমরা কি লিখব? 10% অ্যান্সার লিখব। এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক ছিল, এটা চাইলে 2 নম্বর মার্কসেও চলে আসতে পারত। ওকে বন্ধুরা, তো আমি ক্যালকুলেশন করে দেখিয়ে দিলাম, তোমরা দেখে নেবে। পরবর্তী অঙ্কটাই আমরা চলে যাওয়ার চেষ্টা করব। 2-1 হয়ে গেল। এখন 2-1 পরে এবার 2-2টায় চলে যাবো আমরা। কি বলেছে দেখে নিই। কি বলেছে? পি এর মান কত হলে পি মাইনাস 3x² প্লাস 5x প্লাস 10 ইকুয়াল টু 0 সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। তাই তো বন্ধুরা? তাহলে সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না বলেছে। তাহলে 2-এর আমি 2-এরটা অঙ্ক করার চেষ্টা করব। কি বলছে দেখে নিই। দ্বিঘাত সমীকরণের হবে না বলেছে। দ্বিঘাত সমীকরণ তখনই হবে না যদি ওই x² সামনে 0 থাকে। মানে আমি বলতে চাইছি, দেখো বন্ধুরা, এখানে আছে p-3, এখানে ব্র্যাকেটের মধ্যে রয়েছে p-3, এরপরে কত রয়েছে? x² প্লাস 5x, x² প্লাস 5x রয়েছে। এরপরে কি রয়েছে? প্লাস দিয়ে আছে। প্লাস দিয়ে এখানে কি করা আছে? প্লাস দিয়ে করা আছে 10 করা আছে, 10 ইকুয়াল টু 0। এইটা হচ্ছে আমার অঙ্ক। এখন প্রশ্ন হচ্ছে যে তখনই আমরা এখানে মানে বলতে চাইছি যে এইখানে এই যে আমাকে বলেছে দ্বিঘাত সমীকরণ হবে না, তো হবে না তখনই যখন আমি এই p-3 জায়গায় 0 করতে পারবো। 0 করলে তার এই x² কোনো ভ্যালু আর থাকবে না। কিন্তু প্রশ্ন হলো কখন 0 করা যাবে? যদি p এর মান আমি 3 নিয়ে নিই, তাহলে দেখো বন্ধুরা 3-3 ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। অর্থাৎ এই 0 হয়ে গেলে পরে এই x² কোনো ভ্যালু থাকবে না। ওকে বন্ধুরা, কারণ কারোর সংখ্যাসহগ 0 হতে পারে না, তার কোনো ভ্যালুই নেই অ্যাকচুয়ালি বলতে গেলে। সেটাকে বলা যেতে পারে অসংজ্ঞাত টাইপের কিছু। তাহলে আমাকে পি এর ভ্যালু কিন্তু এই 3 বসাতে হবে। ওকে বন্ধুরা, তাহলে পি এর ভ্যালু যদি আমি 3 বসাই, তাহলেই কিন্তু অ্যান্সার আমার 0 হয়ে যাবে। আমাকে প্রশ্ন করেছে যে পি ইকুয়াল টু কত, তো সঠিক অ্যান্সার হয়ে যাবে 3। পি ইকুয়াল টু হয়ে যাবে 3। ওকে বন্ধুরা, চলো 3-এরটা দেখে নেওয়া যাক। এরপরে 3-এর দাগেরটা কী বলছে, 2-এর দাগের 3-এরটা কী বলছে দেখে নিই। তো 2-এর দাগের 3-এরটা আমরা করব। 3-এরটা বলেছে যে cos 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা এর মান আমাকে বার করতে হবে। তো আমি প্রথমে অঙ্কটা একটু টুকে নেওয়ার চেষ্টা করব। 3-এরটা কী বলছে? 3-এরটা বলেছে cos 40 ডিগ্রি প্লাস থিটা। আমি লিখে নিচ্ছি cos 30 ডিগ্রি প্লাস থিটা, 40 ডিগ্রি আছে, cos 40 ডিগ্রি প্লাস থিটা, cos 40 ডিগ্রি প্লাস থিটা। তাহলে আমি cos লিখে নেব, 40 ডিগ্রি প্লাস থিটা লিখে নিলাম। এরপরে কি বলেছে? মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা, 50 ডিগ্রি মাইনাস থিটা এর মান আমাকে বার করতে হবে। তাই তো বন্ধুরা? তো কীভাবে আমি বার করতে পারি দেখো, আমি সমাধানটা করে দেওয়ার চেষ্টা করছি। কিভাবে করছি দেখো, আমি প্রথমে কি করব, এই কসের জায়গায় লিখে দেবো সাইন। আর যখনই আমি সাইন লিখে দেবো না, তখন এখানে হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি প্লাস থিটা। এটা আমি লিখতে পারি এখানে। যখনই কসের জায়গায় সাইন লিখে দিচ্ছি, তখনই আমি 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি প্লাস থিটা লিখতে পারি। কারণ 90 ডিগ্রি কস সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা আমরা জানি। তো সেটাই এখানে করেছি, আর কিছু না। মাইনাস সাইন এটা যেমন রয়েছে, তো সাইন আমি লিখে দেবো
50 ডিগ্রি মাইনাস থিটা, এটা আমি লিখে দেওয়ার চেষ্টা করব। ওকে বন্ধুরা, এরপরে কীভাবে করব দেখো, ইজিলি অঙ্কটা করা যেতে পারে। সাইন এখানে কি করতে পারি, 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি, প্লাসে মাইনাসে মাইনাস থিটা, আর এখানে মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা, 50 ডিগ্রি মাইনাস থিটা। ওকে বন্ধুরা, এখন দেখো এখানে সাইন 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি, ওভারঅল কত হলো 50 ডিগ্রি, 50 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা, তাই তো বন্ধুরা? তাহলে সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। যখন সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা থেকে সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস করব, তো 0 অ্যান্সার হয়ে যাবে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটার 0। ওকে, তো চলো দেখে নিই পরবর্তী অঙ্ক কী রয়েছে। 4এরটা করবো আমরা। 4এরটা কী বলেছে দেখে নিই। 4এরটা বলছে দুটো সদিশ ত্রিভুজের বাহুগুলো, অনুরূপ বাহুগুলো ড্যাশ। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে সমানুপাতি। কী অ্যান্সার হয়ে যাবে 4এরটা, সমানুপাতি অ্যান্সার রাইট হয়ে যাবে। তো 4এর অ্যান্সার আমরা করব কি, সমানুপাতি, সমানুপাতি। ওকে বন্ধুরা, কি বলেছে, দুটো সদিশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সবসময় সমানুপাতি হয়। চলো দেখে নিই ভিএরটা কী বলেছে। ভিএরটা দেখে নিই কী বলছে। এটা কয়ের দাগের ভিএরটা, 2-এর দাগের ভিএরটা, 2-এর দাগের ভিএরটা করছি এগুলো আমি। ওকে বন্ধুরা, চলো দেখে নেওয়া যাক কী বলেছে। যে আয়তন নাকি ভি, লম্ববৃত্তাকার চোঙের, লম্ববৃত্তাকার চোঙের আয়তনটা হচ্ছে ভি। তাহলে আয়তন ভি আমি লিখে নিচ্ছি, আয়তন ভি। আচ্ছা, ভালো কথা। ভূমির ব্যাসার্ধ আর, ক্যাপিটাল আর, ব্যাসার্ধ ক্যাপিটাল আর। ওকে, চলো দেখে নিই তারপরে কি বলেছে। উচ্চতা এইচ, উচ্চতা হচ্ছে ক্যাপিটাল এইচ। এবার আমাকে প্রশ্নটাই বলেছে যে এইচ সমান সমান কি, এইচ সমান সমান কি আমাকে প্রশ্ন করেছে। দেখো বন্ধুরা, আমি কীভাবে ক্যালকুলেট করছি। আমরা তো একটা আয়তনের ফর্মুলা জানি, আমরা লম্ববৃত্তাকার চোঙের আয়তনের ফর্মুলা জানি। আর সেই লম্ববৃত্তাকার চোঙের আয়তনের কী ফর্মুলা, এটাই তো, আয়তন ইকুয়াল টু কী যেন, পাই ব্যাসার্ধ স্কোয়ার ইন্টু উচ্চতা, পাই ব্যাসার্ধ স্কোয়ার ইন্টু উচ্চতা। উচ্চতা মানে কি, এইচ, এইচ মানে হচ্ছে উচ্চতা। এই যে উচ্চতা বলাই আছে না, উচ্চতা এইচ। তাহলে আয়তনকে ভি দ্বারা প্রকাশ করেছি, পাইকে পাই লিখব, ব্যাসার্ধকে ক্যাপিটাল আর লিখে স্কোয়ার লিখব, ব্যাসার্ধকে কী লিখব, ক্যাপিটাল আর লিখে স্কোয়ার লিখব, ইন্টু এইচ। উচ্চতা মানে হচ্ছে এইচ, ইন্টু উচ্চতা মানে হচ্ছে এইচ। আমাকে প্রশ্নই করেছিল এইচ সমান সমান কি। তাহলে এইচটাকে এক ধারে রাখবো, আর এইচটাকে যখন এক ধারে রাখবো তখন ভি উপরে চলে আসবে আর পাই আর স্কোয়ার নিচেই চলে আসবে। ওদিক থেকে গুণ ছিল, এদিকে ভাগে হয়ে গেল, সমান সমান এইচ। তাহলে এইচ সমান সমান এটা আমাকে করতে হবে ভি বাই পাই আর স্কোয়ার। এটা হচ্ছে এইচের ফর্মুলা। তার মানে এইচের ড্যাশে আমাকে কোনটা বসাতে হবে, এইচের ড্যাশে এইটাকে আমাকে বসাতে হবে, ভি বাই পাই আর স্কোয়ার। এইটা হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে বন্ধুরা, তো এইভাবে তোমাদেরকে সলভ করতে হবে। 5-এর অঙ্কটা হয়ে গেল। 6-এর অঙ্কটার দিকে আমরা এগোনোর চেষ্টা করব। তো চলো দেখে নিই 6-এর অঙ্কটা কীভাবে সলভ করতে পারি। 2-এর দাগের 6-এর অঙ্কটা কী বলেছে। 2-এর দাগের 6-এর অঙ্কটা বলেছে যে যৌগিক গড় নাকি 13, সবগুলো দিয়ে দিয়েছে, তাদের যৌগিক গড় বলে দিয়েছে 13, এক্সের ভ্যালু আমাকে বার করতে হবে। তাহলে আমি সবকটা যোগ করে দেবো, সবকটা কী করব, যোগ করে দেবো। তো চলো দেখে নিই 6-এরটা সবকটা আমি যোগ করে দিচ্ছি। দেখো কীভাবে যোগ করছি, 6 + 8, 6 + 8 প্লাস কত হয়, 9 + x + 2, 9 + x + 2 প্লাস প্লাস কী আছে, x + 4, x + 4, x + 4, x + 4, তারপরে কত আছে
12, 14, 17, 12, 14, 17, এরপরে কত আছে 12, 14, 17, তারপরে কত আছে 30 এবং 24, 30, 24, সব কটা যোগ করব এবং দেখব যৌগিক গড় বলেছে, সব কটা যোগ করার পর ভাগ করব কত দিয়ে, যে কটা সংখ্যা রয়েছে। কটা সংখ্যা রয়েছে বন্ধুরা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা সংখ্যা রয়েছে। তাহলে এইটা যদি করি তাহলে যৌগিক গড় বেরিয়ে যাবে, কিন্তু আমাদের যৌগিক গড় বলে দিয়েছে আবার কোনটা 13। তাহলে ইকুয়াল দিয়ে বসিয়ে দেবো 13। কী বসাবো 13। কেন বসালাম? কারণ যৌগিক গড় আমরা তো ক্যালকুলেশন করে এটা পাবো, আর বইয়ে একটা ওরা বলে দিয়েছে। সেক্ষেত্রে আমরা কীভাবে অ্যান্সারটা সলভ করতে পারি? সেক্ষেত্রে আমরা কীভাবে করব? উপরগুলো যোগ করে দেবো। 8 আর 6 14, 14 আর 9 23, 24, 25, 25 আর 4 29, 29 আর 10 39, 40 41, 41 আর 10 51, 51 আর 4 55, 55 আর 10 65, 65 আর 7 72, 72 আর 30 102, 102 আর 24 126 মতো হচ্ছে, তাই তো বন্ধুরা? 126 পর্যন্ত হচ্ছে। তাহলে তোমরাও ক্যালকুলেশন করে দেখবে। আর এখানে দেখো একটা এক্স আর এই একটা এক্স, এই দুটো এক্স রয়েছে না, তাহলে প্লাস 2x হয়ে যাবে। আর নিচেই কত 10 ইকুয়াল টু কত করব 13। ওকে বন্ধুরা, এরপরে দেখো কোনাকুনি গুণ হয়ে যাবে। 126 প্লাস 2x ইকুয়াল টু 13 10কে 130। সেই 126টা সমানের ওদিকে চলে যাবে, তাহলে কি দাঁড়াবে? তাহলে 2x ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে? 126টা সমানের দিকে চলে গেলে বিয়োগ হয়ে যাবে, 130 বিয়োগ 126 তার মানে 4। তাহলে এক্সের ভ্যালু কী দাঁড়ালো? এক্সের ভ্যালু দাঁড়াচ্ছে 2। কী করে দাঁড়ালো? না এক্সের ভ্যালু 2 এই কারণে দাঁড়ালো, 2x ছিল, তাহলে 2টা ওদিকে গেলে সমানের ডান দিকে গেলে ভাগে হয়ে যাবে, 2 2 4, তাহলে এক্সের ভ্যালু হয়ে যাবে 2। এটাই হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আমাকে প্রশ্ন করেছিল এক্সের ভ্যালু কত, তো এক্সের ভ্যালু হয়ে যাবে 2। এইভাবে কিন্তু তোমাদেরকে সলভ করতে হবে অ্যান্সার বন্ধুরা। চলো দেখে নেওয়া যাক পরবর্তী অঙ্ক কী রয়েছে, একটু দেখে নেওয়ার চেষ্টা করি। 3 দাগের রয়েছে সত্য মিথ্যা নির্বাচন করো। বার্ষিক 10% হারে 100 টাকার 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য 1 টাকা নাকি বলেছে। দেখো বন্ধুরা, আমি তোমাদের প্রথমেই হয়তো বলেছিলাম যে 1 বছরের জন্য সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের কোনো পার্থক্য হয় না। 1 বছরের জন্য সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের কোনো পার্থক্য হয় না, কিন্তু এখানে 1 বছর বললো এবং সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য বলে দিল 1 টাকা। তাহলে কী করে সলভ হবে অ্যান্সার? সরল সুদ বলছে, আবার সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য বলছে 1 টাকা। তাহলে 1 বছরের জন্য কখনো পার্থক্য হয় না, কারণ সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ একই রকমের হয়, একই টাকা রকমের হয়। তাহলে 3-এর 1-এর অ্যান্সারটা হয়ে যাবে মিথ্যা। কী হয়ে যাবে? 3-এর 1-এরটা হয়ে যাবে মিথ্যা। তাহলে সঠিক অ্যান্সার 3-এর 1-এরটা মিথ্যা। 2-এরটা কী বলেছে দেখে নিই। 2-এরটা বলছে এক্স আর ওয়াই নাকি ব্যস্ত ভেদে থাকে। এক্স আর ওয়াই কিসে থাকবে? ব্যস্ত ভেদে থাকে। চলো দেখে নেওয়া যাক। তাহলে এক্স আর ওয়াই যদি ব্যস্ত ভেদে থাকে, দেখো বন্ধুরা খেয়াল করো, তাহলে এক্স ভেদ 1/y হয়ে যাবে, এটাকে তো ব্যস্ত ভেদ বলা হয়। এক্স আর ওয়াই ব্যস্ত ভেদে রয়েছে, তাহলে এক্ষেত্রে আমি কি করতে পারি? এক্স সমান সমান k/y করতে পারি। এদিক থেকে তো তাই সমীকরণে আসছে, ভেদের সঙ্গে যখন ইকুয়ালিটি বসবো তখন একটা ধ্রুবক নিতে হয়, তখন k/y হয়ে যাবে। কোনাকুনি যদি গুণ দিই তাহলে এক্স ওয়াই সমান সমান কে দাঁড়াচ্ছে। কে মানে ধ্রুবক, কে মানে কি ধ্রুবক, কে মানে হচ্ছে ধ্রুবক। তাহলে এক্স ওয়াই সমান সমান তো ধ্রুবক হচ্ছে, কিন্তু বইয়ে কি বলছে x/y সমান সমান ধ্রুবক। কী করে হয়? এক্স ওয়াই সমান সমান ধ্রুবক হওয়া দরকার, কিন্তু এখানে বলছে x/y সমান সমান ধ্রুবক। তাহলে 2-এরটা হয়ে যাবে মিথ্যা। 2-এরটা কী হয়ে যাবে? মিথ্যা। 2-এরটা হয়ে যাবে মিথ্যা। ওকে বন্ধুরা, চলো 3-এরটা দেখে নিয়ে যাক। এইভাবে আমাদেরকে কিন্তু সলভ করে দেখে নিতে হবে। 3-এরটা কী বলছে? 3-এরটা বলছে দুটি এককেন্দ্রিক বৃত্তের একটি মাত্র সাধারণ স্পর্শক থাকবে। 3-এরটা বলছে দুটো এককেন্দ্রিক বৃত্তের একটি মাত্র সাধারণ স্পর্শক থাকবে, এটা হয়ে যাবে মিথ্যা। 3-এরটা হয়ে গেল মিথ্যা। 2-এরটা 1-এরটা মিথ্যা, 2-এরটা মিথ্যা, 3-এরটাও মিথ্যা হয়ে গেল। 4-এরটা দেখে নিই চলো। 4-এরটা কী বলেছে দেখে নিই। 4-এরটা বলেছে একটি সাইন 30 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি ভ্যালু নাকি বড়
সাইন 90 ডিগ্রির থেকে। আচ্ছা সাইন 90 ডিগ্রির মান কত? সাইন 90 ডিগ্রির মান হচ্ছে, সাইন 90 ডিগ্রির মান আমি চারটাই পাশে করে দিচ্ছি। সাইন 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1, তাই তো বন্ধুরা? সাইন 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1। কিন্তু আমাদেরকে করে দেখতে হবে যে সাইন 30 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রির ভ্যালু কত আসছে। তো চলো দেখো নিই বন্ধুরা। সাইন, এটা চারেরটা করছি বন্ধুরা, ওকে। আমি এখানে পাশে করে দিচ্ছি, জায়গাটা শর্ট আছে। তো সাইন 30 ডিগ্রি প্লাস কত? সাইন 60 ডিগ্রি ভ্যালু, এটা এক সাইডে রেখে দেবো। সাইন 60 ডিগ্রি, এই দুটোর ভ্যালু আমি দেখে নিতে চাইবো। তো সাইন 30 ডিগ্রির ভ্যালু কত বন্ধুরা, তোমরাই বলো। হ্যাঁ ঠিকই বলেছ, যে সাইন 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/2। আর সাইন 60 ডিগ্রির ভ্যালু কত? √3/2। √3/2। যদি দুটোকে যোগ করা হয় একের থেকে বেশি ভ্যালু আসবে। ওকে বন্ধুরা, কী ভ্যালু আসবে? একের থেকে বেশি ভ্যালু আসবে। তো অবভিয়াসলি যে চিহ্নটা বা সিম্বলটা দিয়েছে, গ্রেটার দ্যান বলে দিয়েছে, যে সাইন 30 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি, এটার ভ্যালু অবশ্যই সাইন 90 ডিগ্রির থেকে বেশি। দেখো বন্ধুরা, যদি আরও একটু ক্যালকুলেশান করি, তাহলে হাফের ভ্যালু তো হাফ, প্লাস √3-র ভ্যালু আমরা কি জানি? 1.732। 1.732/2। তাহলে লসাগু করলে, এলসিএম করলে কত দাঁড়াচ্ছে? এই পাশে করছি, লসাগু করলে 2 দাঁড়াবে, আর এখানে দাঁড়াবে 1 + 1.732, অর্থাৎ উপরে 2-এর থেকে বেশি হচ্ছে, তাই তো বন্ধুরা? 1 আর 1.732 দুটো যোগ করলে তো 2.732 হয়, তাই না? তাহলে 2.732কে যখন 2 দিয়ে ভাগ করব, তখন নিশ্চয়ই 1-এর থেকে বেশি ভ্যালু আসবে, কারণ 2কে 2 দিয়ে ভাগ করলে 1 ভ্যালু হয়। কিন্তু আমি এখানে 2কে যখন 2 দিয়ে ভাগ করি তখন 1 ভ্যালু হয়, কিন্তু 2.732কে যখন 2 দিয়ে ভাগ করব তখন নিশ্চয়ই 1-এর থেকে একটু হলেও বেশি ভ্যালু আসবে। তাহলে বলা যায় যে সাইন 30 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রির মান অবভিয়াসলি সাইন 90 ডিগ্রির থেকে বেশি হবে। তার মানে চারেরটা সম্পূর্ণভাবে সত্য হয়ে যাবে। চারেরটা কী হবে? সত্য হয়ে যাবে। যে সিম্বলটা ইউজ করা হয়েছে, চারেরটা হয়ে যাবে সত্য। ওকে বন্ধুরা, তো চারেরটা এইভাবে আমাকে সত্য প্রমাণ করা যেতেই পারে। চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী অঙ্কটা কী রয়েছে। 5-এরটা কী বলেছে, পরবর্তী একটা পেজ নিয়ে নেব। 5-এরটা কী বলেছে দেখে নিই। 5-এরটা বলেছে একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করেছে। আচ্ছা কোই বাত নেই, চলো দেখে নেওয়া যাক অঙ্ক কী বলেছে। 5-এরটা চলে যাব। 5-এরটা বলছে একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলাম। আচ্ছা মনে করি প্রথমে ব্যাসার্ধ, প্রথমে একটা কিছু ব্যাসার্ধ ছিল, প্রথমে ছিল কত ব্যাসার্ধ ধরবো? আর। আচ্ছা পরে কি করব? পরে ব্যাসার্ধ, এটা কিন্তু ব্যাসার্ধ বন্ধুরা, আর ব্যাসার্ধ পরে, ব্যাসার্ধ পরে। তাহলে পরে ব্যাসার্ধটা কত হবে? পরে ব্যাসার্ধটা কত হবে? দ্বিগুণ করেছে, দ্বিগুণ করার অর্থ 2r হয়ে যাবে। আচ্ছা বেশ ভালো কথা। তাহলে প্রথমে ব্যাসার্ধ ছিল আর, পরে ব্যাসার্ধ দ্বিগুণ করলাম, 2r হয়ে গেল। আয়তন দেখি, প্রথমে যখন ব্যাসার্ধ আর ছিল তখন আয়তন কী ছিল? 4/3πr3, এটা ছিল প্রথমে। কিন্তু যখন ব্যাসার্ধ 2r করলাম তখন নিশ্চয়ই এরম হয়ে যাবে, 4/3π2r3, এরম হয়ে যাবে, তাই তো বন্ধুরা? হ্যাঁ তাই তো হচ্ছে। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে 4/3π, 2 দুগুণে 4 দুগুণে 8r3। তার মানে ডিফারেন্সটা কোথায় দেখতে পেলাম? আগে ছিল 4/3πr3, এখন দেখতে পাচ্ছি 4/3π8r3, মানে কগুণ হলো? 8 গুণ হয়েছে। কগুণ হয়েছে? 8 গুণ হয়েছে। তাহলে এখন আমাকে যদি 8 গুণ হয় আর প্রশ্নে বলে রেখে দিল দ্বিগুণ হবে, তাহলে কি সঠিক বলল? কখনোই সঠিক বলেনি। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে মিথ্যা। আমি তো দেখতে পাচ্ছি 8 গুণ হলো আর প্রশ্নে বলেছে দ্বিগুণ হবে, তাহলে অবভিয়াসলি এখানে হয়ে যাবে মিথ্যা। ওকে বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। চলো দেখে নিই 6-এর অঙ্কটা কী বলেছে। 6-এর অঙ্কটা বলেছে যে 5,2,4,3,5,2,52 তথ্যের সংখ্যাগুরু মান হবে 2। দেখো বন্ধুরা, সংখ্যাগুরু মান বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে
যে কোন সংখ্যায় বেশি রয়েছে। যদি একটু ভালো করে তোমরা টেস্ট পেপারে কোয়েশ্চেনটা ফলো করো তাহলে সেখানে দেখতে পাবে 2 রয়েছে 4টে, 5ও কিন্তু রয়েছে 4টে, তাহলে সংখ্যাগুরু মান তো একটা হলো না, 5ও তো 4টে রয়েছে। তাহলে 5 2,5 যদি অ্যান্সারটা দিত তাহলে সঠিক অ্যান্সার হতো, কিন্তু এখানে শুধু 2 বলেছে, তাহলে সঠিক নয়, এটা হয়ে যাবে আমাদের মিথ্যা। তো 6এরটা কী হয়ে যাবে? মিথ্যা, রাইট অ্যান্সার হয়ে যাবে। সত্য মিথ্যা নির্বাচন করতে বলেছে, তাহলে 3 দাগের 6এরটা মিথ্যা প্রমাণিত হলো। যদি 2,5 বলতো তাহলে হতো, কারণ সংখ্যাগুরু মান মানে কি? সংখ্যাগুরু মান মানে হচ্ছে যেটা সংখ্যায় বেশি রয়েছে। 2টা 4টে রয়েছে মানে 4বার রয়েছে, 5টাও তো 4বার রয়েছে, তাহলে 2,5 অ্যান্সার হওয়া উচিত ছিল, কিন্তু সেটা ওরা করেনি। ওকে বন্ধুরা, চলো দেখে নিই, পরবর্তী পেজে আমরা চলে যাব, অঙ্কটা কি বলছে দেখে নেওয়ার চেষ্টা করব। 4 দাগের অঙ্ক আছে, 4 দাগের 1-1টা বলেছে, কীভাবে সলভ করছি তোমরা একটু ভালো করে ফলো করো, ক্যালকুলেশানগুলো কীভাবে করছি একটু দেখবে, কারণ এগুলো ডেসক্রিপটিভ অঙ্ক তো, 2 দাগে 2 মার্কসের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো একটু ডেসক্রিপটিভ অঙ্ক, তো আমি কীভাবে সলভ করছি তোমরা একটু ভালো করে ফলো করো। 4 দাগের 1-1টা আমি করছি। কি বলেছে? যে বার্ষিক 5% সরল সুদের হারে, 5% কি? সরল সুদের হার। তাহলে সরল সুদের হারকে আমি রেট লিখছি, সুদের হারকে রেট লিখছি 5%, 5% সরল সুদের হার। ওকে বন্ধুরা, নেক্সট কি বলেছে? কত টাকার প্রিন্সিপালটা চাইছে, আসলটা চাইছে। প্রিন্সিপালকে আমি আসলটাকে পি দ্বারা লিখছি, আমি জানি না, পিটাকে আমাকে বার করতে হবে। কত টাকার? মাসিক সুদ 1 টাকা। আচ্ছা, মাসিক মানে 1 মাসে সুদ 1 টাকা হলে বছরে ক টাকা হয়? 12 মাসে 12 টাকা। তাহলে সুদ আমরা লিখতে পারি, সুদকে আই দ্বারা প্রকাশ করব, এবং সুদ কত সেটা? 12 মাসে 12 টাকা। আমি কিন্তু বছরে কনভার্ট করে নিলাম, আমি রিপিট করছি কথাটা, আমি বছরে কনভার্ট করে নিয়েছি। সুদ হচ্ছে গিয়ে তোমার 12 টাকা, কারণ মাসে 1 টাকা হলে বছরে 12 টাকা। আর টাইম কত? আমি 1 বছরে কনভার্ট করেছি, তাহলে টাইম সমান সমান আমি লিখতে পারি 1 বছর। ওকে বন্ধুরা, কারণ আমি 1 বছরে কনভার্ট করেছি, তো তাহলে টাইম হচ্ছে 1 বছর। এবার আমাকে প্রশ্ন করেছে যে এই কত টাকাটা আমাকে বার করতে হবে, কত টাকাটা কী করতে হবে? বার করতে হবে। তো কীভাবে আমি বের করব? প্রিন্সিপাল বের করব। আমরা কি জানি প্রিন্সিপাল বার করার ফর্মুলা কি? প্রিন্সিপাল বার করার ফর্মুলা হচ্ছে 100 ইন্টু আই বাই TR, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এখানে আমরা প্রিন্সিপাল এইভাবে বার করতে পারি। তাহলে 100 ইন্টু আই, ইন্টারেস্ট কত? 12 টাকা, টাইম হচ্ছে 1 বছর, রেট কত? 5%। এই হচ্ছে আমার ক্যালকুলেশান। ওকে বন্ধুরা, রেট 5%, তো 5 20 100, তাহলে নিচে 1 পড়ে রইল আর উপরে কত রইল? 12 দুগুণে 24, 240 টাকা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। তাহলে 240 টাকা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এটা কিন্তু 20, আমি একটু ভালো করে দেওয়ার চেষ্টা করি, এটা কিন্তু হচ্ছে 20। কত? কাটাকুটি করে পেয়েছি 5 20 100, 5 20 100, তাহলে একের অ্যান্সারটা হয়ে যাবে 240 টাকা। দ্যাট ইজ অ্যান্সার। চলো দেখে নিই পরবর্তী অঙ্ক। 2-এরটা দেখে নিচ্ছি। কি বলেছে? 2-এরটা বলেছে এক অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:5:8। তো কিভাবে করতে পারি? 3 জনের মূলধনের অনুপাত দিয়েছে 3:5:8। দেখো বন্ধুরা, একটা জিনিস এখানে জানা দরকার, যে মূলধনের অনুপাত যা হয় লাভেরও অনুপাত তাই হয়। মূলধনের অনুপাত যেভাবে হবে লাভের অনুপাতও কিন্তু সেইভাবেই হবে। তাহলে মূলধনের অনুপাত হচ্ছে 3:5:8। আমি মনে করে নিচ্ছি মূলধন হচ্ছে 3x 5x এবং 8x, তাহলে লাভও ওই অনুপাতেই হবে। তাহলে লিখে নিতে হবে, লিখে নেব কি? মনে করি মূলধনের অনুপাত, মূলধন কজন ব্যক্তি রয়েছে? 3 জনের মূলধনের অনুপাত। তাহলে প্রথম ব্যক্তি
প্রথম ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি, তৃতীয় ব্যক্তি। ওকে বন্ধুরা, তাহলে তিনজনের মূলধনের অনুপাত আমি এখানে করে দেবো। প্রথম ব্যক্তির মূলধন কত? মনে করি প্রথম ব্যক্তি হচ্ছে 3x টাকা, 3x। প্রথম ব্যক্তির মনে করি মূলধন প্রথম ব্যক্তির যে হচ্ছে 3x টাকা, দ্বিতীয় ব্যক্তির হচ্ছে 5x টাকা এবং তৃতীয় ব্যক্তির হচ্ছে 8x টাকা। আমি x ধরে করছি এটাকে, সবগুলো কিন্তু টাকা, টাকা কিন্তু তোমরা অবশ্যই লিখবে, হ্যাঁ, টাকা। এবার বলেছে প্রথম ব্যক্তির লাভ, আমি আবারও রিপিট করছি, মূলধনের যা অনুপাত হয় লাভেরও অনুপাত তাই হয়। তাহলে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম। দেখো বন্ধু, একটু যদি ভালো করে খেয়াল করো, কি দেখতে পাচ্ছ বলো তো? প্রথম ব্যক্তি যদি 3x টাকা পায়, কারণ মূলধন যেরাম দেবে লাভও সেরামই হবে, তৃতীয় ব্যক্তি 8x পাচ্ছে। তাহলে প্রথম ব্যক্তি পাচ্ছে 3x টাকা লাভ, যেরা মূলধন দেবে সেরাম লাভ পাবে। তাহলে তৃতীয় ব্যক্তি পাচ্ছে 8x টাকা লাভ, তার মানে প্রথম ব্যক্তি তো কম পাচ্ছে। সেটা কত কম পাচ্ছে? আমাদের হিসেব অনুযায়ী আমরা এখানে দেখতে পাচ্ছি কম পাচ্ছে 5x টাকা। কত কম পাচ্ছে? 5x টাকা কম পাচ্ছে, কারণ 8x থেকে 3x কমে গেলে তো 5xই হয়, তাই না? মাইনাস করলে তো 5xই হয়। কম কত পাচ্ছে? তৃতীয় ব্যক্তি পাচ্ছে 8x টাকা, প্রথম ব্যক্তি পাচ্ছে 3x টাকা, তাহলে 5x টাকা কম পাচ্ছে। কিন্তু বইয়ের হিসেবে বলছে, প্রশ্নের হিসেবে বলছে 60 টাকা কম পাচ্ছে। তার মানে আমি বলতে পারি যে এই যে 5x টাকা কম পাচ্ছে এটা মানেই 60 টাকা। আমাদের হিসেবে 5x, বইয়ের হিসেবে, প্রশ্নের হিসেবে 60 টাকা। তাহলে এক্সের ভ্যালু অ্যাকচুয়ালি কত? এক্সের ভ্যালু হচ্ছে 12, 5 বারং 60, 5 দিয়ে ভাগ করে দেবো এদিকে থেকে এদিকে গেলে পরে, তাহলে এক্সের ভ্যালু হচ্ছে 12। আমাকে প্রশ্ন করেছে মোট কত লাভ হয়েছিল। আচ্ছা, মোট যেরা মূলধন দিয়েছে সেরামই লাভ হবে। তাহলে মোট মূলধন কত? 3x, 5x, 8x। তার মানে কত x দাঁড়াচ্ছে? 3x, 5x, 8x, অর্থাৎ হয়ে গেল 16x টাকা। এটাই মূলধন, এটাই লাভ হবে, যেরকম মূলধন দেবে সেরকম লাভ হবে। তাহলে 16x মানে আমি বলতে পারি 16 ইন্টু 12। হঠাৎ 16 ইন্টু 12 কেন করলাম? কারণ এক্সের ভ্যালু 12। তাহলে 16 ইন্টু 12 কত দাঁড়ায়? 16 12 কত দাঁড়ায়? 16 12 হচ্ছে 16 10কে 160, আর 16 দুগুণে 32, তাহলে 192 টাকা রাইট অ্যান্সার হয়ে যাবে। এইভাবে বন্ধুরা তোমাদেরকে অ্যান্সারটা বার করতে হবে। তাহলে ব্যবসায় মোট ক টাকা লাভ হয়েছিল? 192 টাকা। তোমরা চেক করে দেখতে পারো। যদি আমি মনে করি এক্সের ভ্যালু 12 বসাবো, তাহলে 3 বারং কত? 3 বারং হয়ে যাচ্ছে 36, এটা দাঁড়াবে 36, এটা দাঁড়াবে 60, আর এটা দাঁড়াবে 8 বারং 96। দেখো বন্ধুরা, 60 কম হচ্ছে, প্রথম ব্যক্তি পাচ্ছে 36, তৃতীয় ব্যক্তি পাচ্ছে 96, তাহলে 60 তো কম হচ্ছে, তাই না? বলেছিল তো প্রশ্নে যে 60 কম। এইভাবে কিন্তু তোমাদেরকে অ্যান্সারটা বার করতে হবে। ওকে বন্ধুরা, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 192 টাকা রাইট অ্যান্সার। চলো দেখে নিয়ে যাক পরবর্তী 3-এরটা করে চলে যাই আমরা। 3-এর দিকের অঙ্ক কী বলেছে দেখে নিই। খুব ভালো প্রশ্ন করেছে। a/2 সমান b/3 সমান সমান c/4 সমান সমান, এইভাবে অ্যান্সারটা আমরা করেছি, তাই তো বন্ধুরা? তো চলো আমরা কিভাবে করতে পারি দেখে নাও। প্রথমে আমরা এক কাজ করব, সেটা হচ্ছে a/2, এই যে রয়েছে না, আমি দাগ নাম্বার আগে দিয়ে নেবো 3-এরটা। কীভাবে বলছে দেখো, a/2 is equal to b/3 equal to b/3 equal to c/4 ইকুয়াল টু আরও কিছু রয়েছে, সবই সমান সমান দিয়ে রয়েছে। ইকুয়াল টু আরও রয়েছে কি? কে ধরে পাই। আমি কে ধরে নিচ্ছি, ধ্রুবক একটা ধরে নিচ্ছি, ধ্রুবক কে ধরে পাই। যদি কে ধরি তাহলে এ এর ভ্যালু কী দাঁড়াচ্ছে? 2k, কোনাকুনি গুণ করে দিয়ে দিলে। বি এর ভ্যালু কী দাঁড়াচ্ছে? 3k, আর সি এর ভ্যালু কী দাঁড়াচ্ছে? 4k। এটা তো দাঁড়াচ্ছে।
আবার এগুলো সমান সমান হচ্ছে 2a মাইনাস 3b, কী আছে আমি অঙ্কটাকে টুকে নেবো, 2a মাইনাস 3b, 2a মাইনাস 3b, তারপরে কি প্লাস 4c বাই পি, এটা চেয়েছে। তাহলে আমি এক কাজ করতে পারি, এটা সমানও কিন্তু কে, এটা সমান 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 কে, কারণ সবগুলো সমান সমান কে ছিল, তাহলে এটা সমানও তো আমি কে বলতে পারি। এখন 2 এর মান 2 ইন্টু এর মান 2কে, ভালো করে দেখো বন্ধুরা, 2 ইন্টু 2কে মাইনাস 3 ইন্টু বি মানে 3কে, প্লাস 4 ইন্টু সি মানে কে 4কে, বাই পি সমান সমান কে। এখান থেকে আমরা কি সলিউশন করতে পারি, 2 দুগুণে 4কে মাইনাস 9কে প্লাস 16কে বাই পি সমান সমান কে, এটা পেলাম। এখন একটা জিনিস দেখো, উপরে তাহলে কি হচ্ছে, 16কে আর 4কে, 20কে থেকে 9কে চলে গেলে 11কে বাই পি, তাহলে আমরা কি পাচ্ছি 11কে বাই পি সমান সমান কে পেলাম, তাই তো বন্ধুরা। তাহলে কে এর সঙ্গে কে কেটে গেল, এখানে 1 পড়ে রইল, তাহলে পি সমান সমান কত দাঁড়ালো 11, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে পি এর মান 11। এইভাবে কিন্তু তোমাদের বন্ধুরা অ্যান্সারটা করতে হবে। সো পি এর মান হয়ে যাবে আমাদের 11। চলো দেখে নেওয়া যাক পরবর্তী অঙ্ক কী রয়েছে। IV 4-এরটা করছি আমি, কীভাবে সমাধান করছি দেখো তোমরা। কি বলেছে দেখে নিই। 4-এরটা বলছে যে 4x² মাইনাস 2x প্লাস পি মাইনাস 4 ইকুয়াল টু 0, তাই তো বন্ধুরা। তাহলে কি বলেছে 4x² মাইনাস 2x প্লাস পি মাইনাস 4 ইকুয়াল টু 0, পি মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে এটাকে আমি কীভাবে করতে পারি, 4x² মাইনাস 2x প্লাস পি মাইনাস 4 ইকুয়াল টু 0, এই হয়ে গেল। আমাকে প্রশ্নই বলেছে একটি অপরটির অনন্যক, বীজ যে দুটো রয়েছে সেটা একটি অপরটির অনন্যক। মনে করি একটি বীজ, লিখতে হবে ধরি একটি বীজ আলফা, তাহলে অপরটা কি হবে, অপরটা হবে 1/α। একটা বীজ যদি আলফা হয় তাহলে অপরটা কি হবে 1/α। তাহলে আমি যদি বীজদের গুণফল বার করি, মানে আমি বলতে চাইছি আলফা ইন্টু 1/α, এই যে গুণফলটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে ওখানে আমরা কি পাবো, আমরা গুণফলের কি ফর্মুলা জানি, ধ্রুবক পদ বাই x² সহগ। ধ্রুবক পদ কত, পি মাইনাস 4, কারণ বীজদের গুণফলের কি ফর্মুলা হয়, উপরে ধ্রুবক পদ থাকে আর নিচেই কে থাকে x² সহগ থাকে, x² সহগ কত 4, এটা থাকবে। আলফা কেটে যাবে এবং কেটে যাওয়ার পরে কি থাকবে, P1 ইকুয়াল টু পি মাইনাস 4/4, এটা থাকবে। কোনাকুনি গুণ দিলে কি পাবো, পি মাইনাস 4 ইকুয়াল টু 4×4, তাই না। পি ইকুয়াল টু তাহলে কী পাচ্ছি, এই 4 মাইনাস 4টা ওদিকে চলে গেলে কি হয়ে যাবে 4 + 4, তাহলে পি এর ভ্যালু কত দাঁড়াচ্ছে 8, তাহলে পি এর অ্যান্সার হয়ে যাবে 8, দ্যাট ইজ রাইট অ্যান্সার, পি হয়ে যাবে 8। বন্ধুরা তোমরা যেন পরীক্ষার সময় যেন এরকম গোল করে দিও না, আমি বোঝানোর জন্য শুধুমাত্র গোল করছি। তোমরা শুধুমাত্র অ্যান্সারটা লিখবে, উত্তর লিখবে, পি এর ভ্যালু হয়ে যাবে 8। চলো দেখে নিই পরবর্তী অঙ্ক কী রয়েছে। পরবর্তী অঙ্ক দেখে নিই, 5-এরটা কী বলেছে। 5-এরটা করে দিই, দেখো বন্ধুরা কীভাবে করছি। খুব সোজা অঙ্ক রয়েছে 5-এরটা, কীভাবে করবো দেখে নাও। একটা ছবি বানাতে হবে। কীরমভাবে ছবি বানাবো, তোমরা কিন্তু স্কেলে ছবিটা বানাবে, স্কেল দিয়ে ছবিটা কিন্তু তোমরা বানাবে। চলো দেখে নিই কীভাবে সমাধান করছি আমি। বলেছে 5-এরটায় ABC ত্রিভুজ রয়েছে,
তাহলে এ বি সি এই একটা ত্রিভুজ রয়েছে, তাহলে আমি এ বি সি ত্রিভুজ করে নেব, তোমরা স্কেলে করে বানাবে। আচ্ছা, একটু বড় করে নিই ত্রিভুজটা যাতে বুঝতে সুবিধা হয়। চলো দেখো, এই আমি এবিসি ত্রিভুজ বানিয়েছি, এ বি সি ত্রিভুজ বানিয়েছি। ত্রিভুজ বানানোর পরে কি বলেছে, এবিসি ত্রিভুজের এ বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এ বি আর এসি কে যথাক্রমে পি আর কিউ বিন্দুতে ছেদ করে। এই পি কিউ বিন্দুতে ছেদ করে, ভালো কথা, পি ও কিউ বিন্দুতে ছেদ করে। এবার প্রশ্ন করেছে, কি প্রশ্ন করেছে, যদি এপি সমান 4 সেমি, এইটা মানে হচ্ছে 4, আমি এখানে লিখে দিচ্ছি 4 সেমি, এপি 4, কিউসি সমান 9 হয়, এটা 9 সেমি কিন্তু অবশ্যই, পিবি আর এ কিউ সমান হয়, এইটা আর এইটা, এই দুটো সমান, পিবি আর এ কিউ বলছে সমান, তাহলে পিবি এর দৈর্ঘ্য আমাকে বার করতে হবে। পিবি ইকুয়াল টু, জিজ্ঞাসা মনে রাখতে হবে, পিবি আর এ কিউ সমান, পিবি সমান এ কিউ, পিবি সমান এ কিউ, পিবি সমান এ কিউ। তাহলে আমরা কি জানি, আমরা একটা ফর্মুলা জানি, থ্যালেসের উপপাদ্য জানি, সেই থ্যালেসের উপপাদ্য অনুযায়ী আমরা কি জানি সেটা একটু দেখে নিই। থ্যালেসের উপপাদ্য অনুযায়ী এপি বাই পিবি, এপি বাই পিবি সমান সমান এ কিউ বাই কিউসি, এ কিউ বাই কিউসি, এইটা আমরা জানি থ্যালাসের উপপাদ্য অনুযায়ী হয়। তাহলে এপির ভ্যালু কত, 4 হবে উপরে, মানটা খালি বসিয়ে দিচ্ছি, পিবির মান জানা নেই, পিবির মান জানা নেই, এ কিউ এর জায়গায় আমি পিবিই বসাবো, কেন, কারণ এ কিউ মানেও যা পিবি মানেও তাই, সেম টু সেম দৈর্ঘ্য, পিবিই বসাবো। এবং কিউসি এর মান দেখতে পাচ্ছি 9, কোনাকুনি গুণ দিলে কি দাঁড়াচ্ছে, পিবি স্কোয়ার, পিবি স্কোয়ার ইকুয়াল টু 4 9 36, তাহলে পিবি মানে কি দাঁড়াচ্ছে 6, তাহলে পিবি এর ভ্যালু কত হয়ে যাবে, 6 সেমি, তো রাইট অ্যান্সার হয়ে যাবে 6। ওকে বন্ধুরা, এইভাবে কিন্তু সলভ করতে হবে। চলো দেখে নিই 6 অঙ্কটা কি বলেছে। 6টা বলেছে যে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি। তাহলে প্রথমে একটা ও কেন্দ্রীয় বৃত্ত বানিয়ে ফেলবো, তোমরা কিন্তু অবশ্যই পেন্সিল কম্পাস বা সার্কেল মাস্টার ইউজ করবে। চলো দেখে নিয়ে যাক কি বলেছে। ও কেন্দ্র কয়েকটা যেন, 6টা কি বলেছে, যে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি। তাহলে আমি একটা ও কেন্দ্রীয় প্রথমে বৃত্ত বানিয়ে ফেললাম, যার কেন্দ্র হচ্ছে ও, ভালো কথা। সেই ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ নাকি 5 সেমি, ব্যাসার্ধ 5 সেমি, ভালো কথা, ব্যাসার্ধ 5 সেমি করে দিলাম, এখান থেকে সেন্টার থেকে এতটা হচ্ছে 5 সেমি, 5, আমি এখানে 5 লিখে দিচ্ছি, 5, ভালো কথা, 5 সেমি। ও বিন্দু থেকে 13 সেন্টিমিটার দূরত্বে, মানে সেন্টার থেকেই 13 সেমি, মানে এখানে 5 সেমি হয়ে গেছে আর 8 সেমি এখানে করব, এই টোটাল কিন্তু সেন্ট্রাল থেকে হয়ে গেল, কত হলো, সেন্ট্রাল থেকে হয়ে গেল 13 সেমি দূরত্বে, সেন্টার থেকে কিন্তু 13 সেমি, কারণ ও বিন্দু থেকে বলেছে। তাহলে ও বিন্দু থেকে 13 সেমি দূরত্বে পি একটি বিন্দু, পি এখানে একটা বিন্দু হয়ে গেল। পি কিউ পি আর বৃত্তের দুটো স্পর্শক, আচ্ছা এখান থেকে আমরা দুটো স্পর্শক বানিয়ে দেবো, এই হচ্ছে স্পর্শক পি কিউ, আর কি জানো, পি কিউ আর পি আর, এখানে একটা স্পর্শক বানাবো, এইভাবে আর কি ঠেকবে। সরি বন্ধুরা, এটাকে ঠিক করে নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, এখানে আর কি টাচ করছে, তোমরা স্কেলে করে সুন্দর করে আঁকবে। তো পি কিউ পি আর হয়ে গেল বন্ধুরা।
পি কিউ পি আর হচ্ছে বৃত্তের দুটো স্পর্শক, পি কিউ ও আর, পি কিউ ও আর মানে সেন্ট্রাল থেকে এরকমভাবে যোগ হবে, এই পি কিউ ও আর, প্রশ্ন করেছে পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল আমাকে জানতে চাইছে। দেখো বন্ধুরা, আমরা যদি দেখি এই ব্যাসার্ধ তো 5 সেমি, আমি একবার লিখে নেওয়ার চেষ্টা করব। ব্যাসার্ধ হচ্ছে 5 সেমি, যতটুকু জেনেছি এখান থেকে, এটাও 5 এবং এটাও 5, এ দুটোই 5। তো কেউ যদি ট্রিপলেট জানো, ট্রিপলেটটা কী জিনিস দাদা? ট্রিপলেটটা হচ্ছে যেমন আমরা যখন সমকোণী ত্রিভুজের 3টে বাহুর মাপ বের করি, দেখো এই যে লম্বা বাহুটা রয়েছে, এটা তো টোটাল 13, আর এই যেটা এটা এটা 5, আর এখানে 90 ডিগ্রি কোণ তৈরি করছে, তাহলে এটা অলরেডি কত হবে জানো? 8, সরি 8 হবে না, এটা 12 হবে। 5, 12, 13 হচ্ছে একটা ট্রিপলেট, তাহলে এটা 13 হবে। এখানে কত হবে? 13 হবে, 13 হবে, কারণ এখানে সেই 5 করছে, সমকোণ তৈরি করছে, 13 করছে, 5, 5, 12, 13, সরি 12, 13, 5, 12, 13 হবে এটা, মানে একটা 13 হবে, একটা 5 হবে, একটা 12 হবে, 5, 12, 13, এটা হচ্ছে ট্রিপলেট, 5, 12, 13। ওকে বন্ধুরা, তাহলে যদি 12 হয়, তাহলে আমি যদি শুধুমাত্র এই ছোটো ত্রিভুজটা, মানে আমি বলতে চাইছি যে পি ও কিউ, এই যে ত্রিভুজটা রয়েছে পি ও কিউ, সেই ত্রিভুজটার যদি আমি ক্ষেত্রফল বার করি, ক্ষেত্রফলের কি ফর্মুলা? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য কি ফর্মুলা থাকে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তার মানে অ্যাকচুয়ালি হচ্ছে হাফ ইন্টু ভূমি মানে হচ্ছে 5 ইন্টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হচ্ছে 12, কাটাকুটি করলে 2, 6, 12, তাহলে 5, 6 কত? 30, 5, 6, 30। তার মানে একটা ছোট যে ত্রিভুজ যেটা পি ও কিউ বলেছি, সেটার ক্ষেত্রফল 30, তেমনি পি ও আর এতেও তো 30 হবে, একই তো মাপ, পি ও আর এও হবে 30। তাহলে টোটাল কত চতুর্ভুজ? দুটো ছোট ছোট নিয়ে তো চতুর্ভুজটা তৈরি হয়েছে। আমি বলতে চাইছি এই যে ছোটোটা নিয়ে এটার মান হয়ে গেল 30, আবার এটার মান হয়ে গেল 30, তাহলে 30 আর 30, তাহলে টোটাল হয়ে যাবে 60। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 60। অবভিয়াসলি এটা ক্ষেত্রফল যেহেতু, তাহলে বর্গ সেমি, 60 বর্গ সেমি হয়ে যাবে এটার সঠিক অ্যান্সার। এইভাবে বুঝে বুঝে করতে হবে বন্ধুরা। চলো দেখে নেওয়া যাক পরবর্তী অঙ্ক কী রয়েছে। 7এরটা করে দেওয়ার চেষ্টা করব আমরা। 7এরটা কী বলছে একটু দেখি। আমরা 4 থেকে 7 অঙ্কটা করছি। 7 অঙ্কটা কী বলেছে একটু দেখে নেওয়ার চেষ্টা করব। 7টা কী বলেছে? 7টা ও কেন্দ্রীয় বৃত্তে এ বি সি ডি জ্যা দুটো কেন্দ্র থেকে সমদূরবর্তী। আবারও ছবি করতে হবে। ও কেন্দ্রীয় বৃত্ত, বেশ, এখানে সেন্ট্রালে ও লিখে দেবো আমি। সেই ও কেন্দ্রীয় বৃত্ত বলেছে, 7টায় ও কেন্দ্রীয় বৃত্ত করে দিলাম। এ বি সি ডি জ্যা দুটো, এ বি সি ডি জ্যা দুটো, ও দুটো জ্যা আছে, একটা এ বি জ্যা আর একটা সিডি জ্যা। এ বি আর সিডি দুটো জ্যা রয়েছে। এই এ বি আর সিডি যে জ্যা দুটো রয়েছে কেন্দ্র থেকে সমদূরবর্তী, মানে বলতে চাইছে এখান থেকে এতটা যা দৈর্ঘ্য, এখান থেকে এতটারও তাই দৈর্ঘ্য। এই যে সেন্ট্রাল থেকে সমদূরবর্তী। ওকে, ভালো কথা। এবার বলছে এ ও বি 60, এ ও বি মানে এই কোণটা হচ্ছে 60, এই কোণটা কত? 60। ভালো করে বন্ধুরা বুঝবেন যে এই কেন্দ্র থেকে যখন এটা করি, তার তো ব্যাসার্ধ, আমি বলছি কেন্দ্র থেকে এইটা হচ্ছে ব্যাসার্ধ, এটা থেকে হচ্ছে ব্যাসার্ধ, তার মানে দুটো এই যে ত্রিভুজটা তৈরি করলো, এই ত্রিভুজটার এটাও যা এটাও যা, তার মানে এই মাপটার এই মাপটা সমান, তার মানে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজের বিপরীত কোণগুলোর মান সমান তো হবে। সমদ্বিবাহু যে ত্রিভুজ রয়েছে তাদের বিপরীত কোণের মানও সমান হবে। তার মানে এই যে ত্রিভুজটা আমি দেখতে পাচ্ছি, এ ও বি যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি, একটা ত্রিভুজের 3টে কোণের যোগফল 180 হয়, তার মধ্যে একটা কোণ করে দিয়েছে 60,
তাহলে বাকি দুটো কোণ মিলে কত হবে? বাকি দুটো কোণ মিলে 120 হবে। কিন্তু দেখতে পাচ্ছি যে এই যে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, আর সমদ্বিবাহু ত্রিভুজের বিপরীত কোণগুলোর মানও সমান, তাহলে আর বাকি দুটো কোণও কী হয়ে যাবে? 60 ডিগ্রি করে হয়ে যাবে, তাই তো বন্ধুরা? টোটাল এ ও বি হচ্ছে আমাদের, এই যে ও কোণ যদি কোণের দিক দিয়ে লিখি, এ ও বি হচ্ছে 60 ডিগ্রি, তাই তো বন্ধুরা? আর একটা ত্রিভুজে তো তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি হয়, তাহলে একটা কোণ যদি ও কোণটা যদি এ কোণটা যদি কী হয় 60 হয়ে যায়, তাহলে বাকি দুটো এ কোণটা বি কোণটা মিলে তো 120 হবে, তবে না তিনটে মিলে 180 হচ্ছে। কিন্তু দেখতে পাচ্ছি এই যে কোণটা রয়েছে না, এই যে এই বাহুটা রয়েছে, এই বাহুটার বিপরীত দিকে এই কোণ রয়েছে, আর এই যে বাহুটা রয়েছে তার বিপরীত দিকে এই কোণ রয়েছে, তাহলে পরস্পর সব কটা কোণই দেখতে পাচ্ছি 60 করে হচ্ছে, 60 করে হচ্ছে। তাহলে তিনটে কোণই যখন 60 করে হয়, তিনটে কোণই যখন 60 করে হয়ে যায়, তাহলে সেটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজ, সমকোণী নয়, সেটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। এবং যে ত্রিভুজের তিনটে কোণের যোগফল 60 করে হয়, তাদের তিনটে বাহুর দৈর্ঘ্য সমান হয়, তিনটে বাহুর দৈর্ঘ্যও সমান হয়। এই তথ্যগুলো তোমাদের জানতে হবে। যে ত্রিভুজের তিনটে কোণের মান 60 ডিগ্রি করে, তারা সমবাহু ত্রিভুজ, তারা হচ্ছে সমবাহু ত্রিভুজ, মানে তিনটে বাহুই সমান হয়। কিন্তু একটা জিনিস দেখেছি কি, এখানে আমাকে একটা তথ্য দিয়েছে, সিডি মানে 6, সি থেকে ডি এইটা হচ্ছে 6 সেন্টিমিটার, এটা কত সেমি? 6 সেমি। এখন প্রশ্ন হচ্ছে এই জ্যাটা যদি 6 সেমি হয়, তাহলে এ বিটাও 6 সেমিই হবে। প্রশ্ন মনে জাগতে পারে কেন? কারণ হচ্ছে সিডিটা ও কেন্দ্র থেকে যতটা দূরে অবস্থিত, এবি জ্যাটাও কিন্তু ও কেন্দ্র থেকে ততটা দূরেই অবস্থিত। আর যখন সেম টু সেম দূরত্বে অবস্থান করে, তখন জ্যাগুলোর দূরত্ব ডিস্টেন্সটাও নিশ্চয়ই সমান, ওই জন্যই সমান দূরে অবস্থান করেছে, তাই তো? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে যে, আমাকে প্রশ্ন করেছিল কি, যে বৃত্তটির ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হয়ে যাবে 6 সেমি। সেমিতে আছে একদম, তাহলে 6 সেমি সঠিক অ্যান্সার। কারণ সিডি মানে যদি 6 সেমি হয়, তাহলে এবি মানেও 6 সেমি হবে। আর এবি হচ্ছে ওই এওবি ত্রিভুজটার একটা বাহু। আমরা দেখতে পেলাম যে তিনটে কোণই 60 ডিগ্রি করে হয়েছে, মানে এটা সমবাহু ত্রিভুজ, তার মানে তিনটে বাহুই কী হবে? সমান হবে। তাহলে এই এওবি ত্রিভুজটার একটা বাহু যদি 6 হয়ে যায়, তাহলে বাকিগুলোও তো 6 সেমি করেই হবে, তাই না? আর বাকিগুলো 6 সেমি হওয়া মানে ও এ মানেও 6, ও বি মানেও 6, ও এ মানেও 6, আর ও বি মানেও 6, সবই তো 6। আর ও বিটা তো হচ্ছে ব্যাসার্ধ না, ত্রিভুজটার ব্যাসার্ধ কি? ও বি বা ও এ, ও এওটাও ব্যাসার্ধ, এতে একই হবে 6 সেমি। তো রাইট অ্যান্সার হয়ে যাবে 6 সেমি, পারফেক্ট অ্যান্সার। এইভাবে বুঝে বুঝে করতে হবে অঙ্কটা। তোমরা ধৈর্য ধরে দেখো, তাহলে দেখবে অবভিয়াসলি এটা বুঝে যাবে। চলো দেখে নিই 8এরটা, দেখে নিই 8এরটা কী বলেছে কোয়েশ্চেন। 8এরটা ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 2 বলেছে, খুব ভালো প্রশ্ন করেছে। চলো দেখে নিই, 8এর অ্যান্সারটা আমি করে দিচ্ছি, তোমরা দেখে নাও কীভাবে সলভ করছি, দেখে নাও বন্ধুরা। ট্যান থিটা কট থিটা, তাহলে ট্যান থিটা প্লাস কট থিটা, এটার মান কত? 2। আর বলেছে 0 ডিগ্রির থেকে থিটা বড়, আর 90 ডিগ্রির থেকে থিটা ছোট, এটা আমাকে বলেছে। 90 ডিগ্রি থেকে থিটা ছোট। দেখো বন্ধুরা, আমি যদি থিটার মান আমি ধরে নিচ্ছি কাল্পনিকভাবে, ঠিক আছে? তো ধরো থিটার মান 0 ডিগ্রি থেকে বড়, তো আমি ধরে নিচ্ছি 45 ডিগ্রি, ধরে নিচ্ছি, জাস্ট অ্যাজামশান করছি। যদি থিটার মান 45 ধরি, যদি থিটার মান 45 ডিগ্রি ধরে নিই, যদি ধরি, তাহলে ট্যান 45 ডিগ্রি হবে নিশ্চয়ই এখানে, ট্যান 45 ডিগ্রি প্লাস কট 45 ডিগ্রি হবে। হবে কি বন্ধুরা? তাহলে বলো, একদম হবে। ট্যান 45 ডিগ্রির মানও এক, কট 45 ডিগ্রির মানও এক, তাহলে কি সামনের দিকের এটা কি ঠিকঠাক মেনটেনিং করছে? 1 + 1 2। দেখো বন্ধুরা, অলরেডি কিন্তু এটাকে সেম টু সেম মানিয়ে দিচ্ছে। তাহলে থিটার মান যদি 45 ডিগ্রি হয়, তাহলে দেখতে পাচ্ছি ডান দিকটা পুরোপুরি প্রমাণিত, স্যাটিসফাই করে যাচ্ছে, স্যাটিসফাই করে যাওয়া মানে প্রমাণিত হয়ে যাচ্ছে। তাহলে থিটার মান আমি 45 ধরতেই পারি, এটা অ্যাজামশন করেছিলাম, কিন্তু এখন দেখছি না, অ্যাজামশন করে ঠিকই হচ্ছে ডান দিকের মানটা, তাহলে থিটার মান আমি 45 ধরতেই পারি। সেক্ষেত্রে কসেক থিটার আমার মান বের করতে বলেছে।
কসেক থিটা। কসেক থিটা মানে কত? কসেক 45 ডিগ্রি। এটাই মানেই হচ্ছে কসেক 45 ডিগ্রি। তাহলে কসেক 45 ডিগ্রির মান কত বন্ধুরা? তোমরাই বলো। √2। √2 রাইট অ্যান্সার। চলো দেখে নিই পরবর্তী অঙ্ক। 9-এরটা কি বলেছে দেখে নিই। খুব সোজা অঙ্ক দিয়েছে 9-এরটা। চলো দেখে নিই 9-এরটা কি বলছে। আর বেশি অঙ্ক নেই, চলো দেখে নিই 9-এরটা কি বলেছে। 9-এরটা বলেছে একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য, আচ্ছা একটা স্তম্ভ বানিয়ে নিলাম, তার ছায়াও এদিকে বানিয়ে নিলাম। কত? স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য কি প্রশ্ন করেছে? একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য আর স্তম্ভের উচ্চতার অনুপাত। প্রথমে ছায়ার দৈর্ঘ্য দিয়েছে, তাহলে নিচেরটা ছায়ার দৈর্ঘ্য, ছায়া √3, তাই তো বন্ধুরা? দেখো বন্ধুরা, ছায়া তো নিচের দিকেই হয়, এটা √3। আচ্ছা একটু ভালো করে লিখতে হবে। √3, প্রথমে ছায়ার দৈর্ঘ্য √3, আর তারপরে স্তম্ভের উচ্চতা 1, এই যে স্তম্ভের উচ্চতা 1 দিয়ে দিলাম। এবার বলেছে সূর্যের উন্নতিকোণ নির্ণয় করো। খুব সুন্দর বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের লম্ব বাই ভূমির ফর্মুলা আমি কাজে লাগাতে পারি। কি লাগাতে পারি বন্ধুরা? লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি। ওকে বন্ধুরা, তাহলে লম্ব বাই ভূমি করব আমরা। আচ্ছা লম্ব বাই ভূমি মানে কি বন্ধুরা? লম্ব বাই ভূমি মানে হচ্ছে ট্যান থিটা। আমি একটা থিটা ধরে নিচ্ছি, থিটা। লম্ব বাই ভূমি মানে হচ্ছে ট্যান থিটা। আচ্ছা লম্ব কত? 1, ভূমি কত? √3। লম্ব বাই ভূমি করে দিলাম 1/√3। আচ্ছা এই যে 1/√3 ট্যান কত ডিগ্রির মান? বলতে পারি ট্যান 30 ডিগ্রির মান। 1/√3 কার মান? ট্যান 30 ডিগ্রির মান। যে ট্যান, আচ্ছা ট্যান কেন হলো? লম্ব বাই ভূমি মানেই ট্যান, ট্যান 30 ডিগ্রি মান। তাহলে থিটার জায়গায় অ্যাকচুয়ালি হবে কত? থিটা 30। থিটার জায়গায় হয়ে যাবে 30 ডিগ্রি। দ্যাট ইজ রাইট অ্যান্সার। থিটার জায়গায় কত হবে? 30 ডিগ্রি। চলো দেখে নিয়ে যাক পরবর্তী অঙ্ক। 10-এরটা কি বলেছে দেখে নিই। এইভাবে তোমাদের কিন্তু সলভ করতে হবে। একটি আয়তঘনকাকৃতি ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলে দেওয়া আছে ABC একক। আচ্ছা আমাকে প্রশ্ন করেছে সব থেকে বৃহত্তম দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত? দণ্ড কর্ণ ছাড়া রাখা যাবে না। ওকে বন্ধুরা, দণ্ড রাখতে গেলে ঘরের মধ্যে যখন আমরা কোনো দণ্ড রাখবো তখন সেখানে কর্ণকে রাখতে হবে আমাকে। কর্ণ ছাড়া আমরা রাখতে পারবো না, তাহলে কর্ণ বরাবর বার করতে হবে আমাদের। ওকে বন্ধুরা, তো দেখো ABC A+B+C সমান বলে দিয়েছে। দেখো A+B+C সমান 25 আমাকে বলে দিয়েছে। দেখো বন্ধুরা, আমি যদি দুদিকেই বর্গ করি তাহলে এদিকে স্কোয়ার করতে হবে, এদিকেও স্কোয়ার করতে হবে, এদিকেও স্কোয়ার করতে হবে, এদিকেও স্কোয়ার করতে হবে। আমি দুদিকেই বর্গ করলাম, আমাকে বলে দিয়েছিল A+B+C সমান 25, আমি দুদিকেই বর্গ করলাম। তাহলে এদিকের যে ফর্মুলাটা দাঁড়াচ্ছে A+B+C এর হোল স্কোয়ারের ফর্মুলাটা কী দাঁড়াচ্ছে? A² + B² + C², এরম দাঁড়াচ্ছে তো। A² + B² + C² এরম দাঁড়াচ্ছে, তাই তো? প্লাস 2 × AB BC CA, তাই তো ফর্মুলা হয়। A+B+C এর হোল স্কোয়ার ফর্মুলা তো এটাই হয়। A² + B² + C² + 2AB BC CA সমান 25 25 625। ভালো কথা। এরপরে কি করতে পারি? A² + B² + C² প্লাস 2 × AB BC CA, দেখো যোগ দিয়ে তার মান কত দিয়েছে? 240.5, 240.5 সমান 625। বেশ ভালো কথা। নেক্সট A² + B² + C² প্লাস গুণ করলে 481 সমান 625। ওকে বন্ধুরা, নেক্সট আমরা কি দেখতে পাচ্ছি? A² + B² + C² সমান 625 মাইনাস 481। 625 থেকে 481 চলে যাবে, তার মানে কত দাঁড়াচ্ছে? 4
8 আর 4 12 হাতে 1, 4 থেকে 5 আর 1 144। তার মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান দাঁড়ালো 144। ওকে বন্ধুরা, আমি পরের একটা পেজ নিয়ে নেবো। আমি প্লিজ টার্ন ওভার ইটিওতে চলে যাব। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান হচ্ছে 144। আমাকে প্রশ্নটাই বলেছিল যে ওটা তো একটা আয়তঘনকাকৃতি ঘর, তাহলে আয়তঘনকাকৃতি ঘরে একটা দণ্ড রাখতে হবে, তাহলে তার দৈর্ঘ্য কত? আমি আগেই বলেছি যেটা কর্ণ বরাবর রাখতে হবে, কর্ণ বরাবর রাখতে হবে। ওকে বন্ধুরা, এখন কর্ণ বরাবর রাখতে হবে মানে আয়তঘনকাকৃতির কর্ণর ফর্মুলা জানতে হবে। আয়তঘনকাকৃতির যে কর্ণের ফর্মুলা সেটা কি যেন? কর্ণের ফর্মুলা হচ্ছে আন্ডার রুট দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। কিন্তু এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলা আছে, তাহলে আন্ডার রুট দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলা আছে। তাহলে এইকে নিয়ে জাস্ট আমি এ প্লাস বি প্লাস সি এর মানটা মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মানটা আমি বসিয়ে দেবো 144। কী বসাবো? 144টা জাস্ট আমি এখানে বসিয়ে দেবো, কেননা এই যে পেলাম একটু আগেই মানটা হচ্ছে দেখালাম। তাহলে 144-এর রুট হচ্ছে 12। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে 12 সেন্টিমিটার বলেছে না একক বলেছে, 12 একক হয়ে যাবে আমার সঠিক অ্যান্সার। তার মানে এই 12 একক দৈর্ঘ্য সব থেকে বেশি কিন্তু আমি এখানে রাখতে পারবো। যে দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য হবে 12 একক। সব থেকে বড় যে দণ্ডটি রাখা যাবে তার একক হচ্ছে 12 একক। চলো দেখে নিয়ে যাক পরবর্তী অঙ্ক কি বলেছে। 11টা অঙ্ক আর 2টো অঙ্ক আমাদের বাকি রয়েছে, 11 আর 12। তো চলো দেখে নিই 11টা অঙ্ক আমাদের কি বলছে। খুব ভালো, ইজি ছিল অঙ্কগুলো। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল নাকি ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ, তাই তো? তো পার্শ্বতলের ক্ষেত্রফলের কি ফর্মুলা আমরা জানি? পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে গিয়ে পাই আর এল। পাই আর এল, এটা পার্শ্বতলের ক্ষেত্রফল। কার পার্শ্বতলের ক্ষেত্রফল? না লম্ববৃত্তাকার শঙ্কু। এটা নাকি ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। তাহলে ভূমির ক্ষেত্রফল কত আমরা জানি? √5 গুণ। কার √5 গুণ? ভূমির ক্ষেত্রফলে। তাহলে ভূমির ক্ষেত্রফল কি হয়? ভূমির ক্ষেত্রফলের ফর্মুলা পাই আর স্কোয়ার। ব্যাস এইটাই হচ্ছে ইকুয়েশন, এটা বোঝাটাই মেন ব্যাপার। এবার কাটাকুটির পালা। পায়ের সঙ্গে পাই কেটে গেল, আর একটা কাটছে, আর এখানে দুটো কাটলে একটা পড়ে থাকে। তার মানে আমি বলতে পারি যে এল সমান সমান √5 আর, এটা আমি দেখতে পাচ্ছি। তার মানে বলতে পারি যে এল বাই আর সমান সমান √5 বাই 1। ওকে বন্ধুরা, তো এইভাবে করতে পারি। তার মানে এল মানে তির্যক উচ্চতা √5, আর মানে ব্যাসার্ধ 1। আমাকে প্রশ্ন করেছে শঙ্কুটির উচ্চতার ভূমির ব্যাসার্ধের অনুপাত কত। উচ্চতার ভূমির ব্যাসার্ধের অনুপাত কত? দেখো বন্ধুরা, যখন শঙ্কু কাটা হয় শঙ্কুর এরমভাবে থাকে। ভালো করে খেয়াল করো বন্ধুরা আমি কীভাবে করছি। দেখো এই যে বন্ধুরা এভাবে থাকে। এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো যে এই উচ্চতাটা হচ্ছে এটা এইচ, এটা এইচ, এটা হচ্ছে এল, এল, আর এটা হচ্ছে আর। এইভাবে থাকে কিন্তু বন্ধুরা একটা শঙ্কুর। ওকে, তো আমি এখানে দেখো কি কি তথ্য কীভাবে ডেটাগুলোকে রিপ্রেজেন্ট করছি দেখো ভালো করে খেয়াল করো। উচ্চতাটা তো আমি জানি না, কিন্তু এলটা এখানে দেখতে পাচ্ছি √5, তাহলে এলটা এখানে থাকে √5 লিখব। রেডিয়াস 1 দেখতে পাচ্ছি, তাহলে এখানে 1 লিখব। কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে উচ্চতাটা তাহলে কত হবে? উচ্চতাটা কত হবে? 2 হয়ে যাবে অটোমেটিক। ট্রিপলেট যারা জানো তারা তো খুব ভালোই। আর তাহলে ওই যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, এভাবে করতে পারো। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। ওকে বন্ধুরা, তাহলে এই যে এইচটা কত পেলাম, এক্ষেত্রে আমরা এইচটা দেখতে পাচ্ছি 2। কিন্তু প্রশ্নই আমাকে কি বলেছে? শঙ্কুর উচ্চতা, শঙ্কুটির উচ্চতা, উচ্চতা চেয়েছে, উচ্চতা চেয়েছে রেশিও কার সাথে? ভূমির ব্যাসার্ধ,
ভূমির ব্যাসার্ধ। উচ্চতা কত? হাইট হচ্ছে 2, ব্যাসার্ধ কত? 1, তাহলে 2:1 রাইট অ্যান্সার। 2:1 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এইভাবে সলভ করতে হবে বন্ধুরা। ওকে, তো চলো দেখে নিই যে লাস্ট অঙ্ক কি রয়েছে। চলো দেখে নিই লাস্ট অঙ্ক কি বলেছে, একটু দেখে নিই। x দুটো হয়, এই অঙ্কটাকে কিভাবে সলভ করছি একটু দেখে নাও। বলেছে যে প্রথম 2n প্লাস n সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার মধ্যবর্তী সংখ্যা। মধ্যবর্তী সংখ্যা মানে গড়। মধ্যবর্তী সংখ্যা n প্লাস 103/3 হলে n এর মান নির্ণয় করো। মধ্যবর্তী সংখ্যা মানেই হচ্ছে এখানে গড়, গড় বলে দেওয়া আছে, তো সেটা n এর মান আমাকে নির্ণয় করতে হবে। চলো বন্ধুরা দেখে নিয়ে যাক কীভাবে করছি, আমি একটু সলভ করছি, ভালো করে দেখো, এটা একটু বুঝবে তোমরা ভালো করে। দেখো আমরা জানি যে প্রথম যে কটা সংখ্যায় বলুক না কেন, এখানে যেমন বলেছে 2n + 1, একটু চালাকি করেছে, তাদের যে সমষ্টি, সেই সমষ্টির ফর্মুলা হচ্ছে, সমষ্টির ফর্মুলা আমি বলছি, প্রথম 4টে বলুক, 6টা বলুক, 8টা বলুক, 10টা বলুক, তাদের সমষ্টির ফর্মুলা হচ্ছে n × n + 1/2। এটা হচ্ছে সমষ্টির ফর্মুলা, n × n + 1/2। দেখো বন্ধুরা এক্ষেত্রে যদি এইভাবে ক্যালকুলেশনটা দেখি, এটা সমষ্টির ফর্মুলা। এবার এখানে আমি কি দেখতে পাচ্ছি, n মানে এখানে দেখতে পাচ্ছি 2n + 1, 2n + 1, এটা n। n + 1 মানে কি, nটাকে লিখবো 2n + 1, এখানে সংখ্যা দিইনি বলে আরও ঝামেলা সৃষ্টি হচ্ছে, আর কিছু না, /2। এটা হচ্ছে সমষ্টি বেরোচ্ছে, কিন্তু আগেই রিপিট করছে কিন্তু বন্ধুরা, সমষ্টি বেরোচ্ছে। তাহলে এক্ষেত্রে একটা জিনিস দেখতে পাচ্ছি কি, উপরে 2n + 1, আর এখানে দেখতে পাচ্ছি 2n + 1 আর 1 2/2। আর কি দেখতে পাচ্ছি, 2n + 1, আর তার সঙ্গে 2 একটা কমন যাচ্ছে, n + 1/2। তাহলে এখান থেকে ক্যালকুলেশানে 2 কেটে গেল, পড়ে রইল কি, পড়ে যেটা রইল সেটা হচ্ছে 2n + 1, এটা কিন্তু সমষ্টি, আমি রিপিট করছি বারবার করে, n + 1, এটা সমষ্টি বেরোলো, কিন্তু আমার যে তথ্যটা দিয়ে রেখেছে ওটা মধ্যবর্তী সংখ্যা দিয়ে রেখেছে, গড় দিয়ে রেখেছে। তাহলে সমষ্টি থেকে যখন আমি গড় বের করব, তাহলে কি করব, সমষ্টিকে যে সংখ্যা কটা বলেছে সেটা দিয়ে ভাগ দেবো। সমষ্টি 2n + 1 ইন্টু, পরে একটা পেজ নিয়ে নিচ্ছি, 2n + 1, 2n + 1, আর একটা হচ্ছে n + 1, এটা সমষ্টি। আর সমষ্টি থেকে গড় বের করার যে ফর্মুলা, দেখো বন্ধুরা সমষ্টি থেকে যে গড় বের করার ফর্মুলা, সেটা যে সমষ্টির তলায় লিখবো যে কটা সংখ্যা আছে, সংখ্যা কত, 2n + 1। এইটা করলে পরে এতক্ষণ বাদে মধ্যমাটা বেরোলো, মানে মধ্যবর্তী সংখ্যাটা আমাদের হিসেব অনুযায়ী বেরোলো, কিন্তু প্রশ্নের হিসেব অনুযায়ী n + 103/3, ওই জন্য এই দুটোকে ইকুয়াল দিয়ে বসে দিলাম। তাহলে প্রথমে সমষ্টি বের করলাম, সমষ্টিকে 2n + 1 মানে যে সংখ্যা যতগুলো বলেছিল সেটা দিয়ে ভাগ দিলাম, তাহলে গড় বেরিয়ে গেল, আর সেই গড়টাই আমাদের হিসেব অনুযায়ী যা বেরোলো, বইয়ে বলা আছে n + 103/3। 2n + 1 এর সঙ্গে 2n + 1 কেটে যাবে, তাহলে পড়ে রাখছে n + 1 = n + 103 বাই, একটু ভালো করে লিখবো, /3, কোনাকুনি গুণ দিয়ে দিলে 3n + 3 = n + 103। এবার 3n এর সঙ্গে 2n এদিকে চলে আসবে, তাহলে 3n - n, আর এদিকে 103 - 3, তাহলে 2n = 100, তাহলে n = 100/2 50, তাহলে n এর ভ্যালু হয়ে যাবে 50, n এর ভ্যালু হয়ে যাবে কত, 50।
তো আমাকে প্রশ্ন করেছিল এনের মান কত, এনের ভ্যালু হয়ে যাবে অ্যাকচুয়ালি 50, এটাই হচ্ছে আমাদের, সরি বন্ধুরা, এনের ভ্যালু হয়ে যাবে কত, 50। এইভাবে তোমরা কিন্তু অ্যান্সারটা করতে পারো। তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো বন্ধুরা। দেখো কীভাবে আমি সলভ করেছি। আমি চেষ্টা করেছি 1 নম্বর মার্কস এবং 2 নম্বর মার্কসেরগুলো করে দেওয়ার পেজ নাম্বার 94-এ। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই ভিডিওটাকে আরেকবার রিপিট করে দেখে নেবে, তাতেও বুঝতে অসুবিধা হলে কমেন্টে অবশ্যই জানাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে পরবর্তী পেজ নিয়ে।